আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওর শুরুতেই আমি পিঠার ব্যাটার নিয়ে চলে আসলাম। তো এখানে তেলের পিঠা বানাবো, মানে পুয়া পিঠা বানাবো, তাও আবার সেদ্ধ চাল দিয়ে। আমি অবশ্য সেদ্ধ চালের পুয়া পিঠা কখনো খাই নাই, তো ফার্স্ট টাইম আমি নিজেই বানাচ্ছি আর নিজেই খাবো। তবে রেসিপিটা দেখেছি আমাদের পলিস কিচেন অ্যান্ড ব্লগসের ওই আপু থেকে, পলি আপু থেকে। তো আপু কিন্তু সিদ্ধ চাল দিয়ে এত মজার একটা পিঠা বানিয়েছিলেন, ফুলকো ফুলকো, দেখে তো আমার খুব লোভ লেগে গিয়েছিল। এমনিতেও আপু অন্যান্য ধরনের অনেক রেসিপি দেন পিঠার বা অন্যান্য কিছুর, দেখতে খুবই লোভনীয় হয়। তো আপুকে অবশ্য প্রস্তাব রেখেছিলাম বেয়ান পাতবে কিনা, তো জানি না আপু সেই প্রস্তাবটা রক্ষা করবেন কিনা। তো যাই হোক, প্রস্তাবটা রক্ষা করুক আর না করুক, আমি কিন্তু পিঠা বানানো শিখে গেলাম। পুয়া পিঠা কিন্তু আমার হাতে তত একটা ভালো হয় না বা ফুলকো হয় না, কিন্তু ওনার এই রেসিপিতে আমি ফলো করে যখন বানিয়েছি পিঠাগুলো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। তো সেদ্ধ চালের গুঁড়া আমি রান্নার পরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এটা সন্ধ্যার সময় আমি সাথে চিনি দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে পরে চিনি দিতে পারেন, আমার পছন্দ অনুযায়ী বা মিষ্টি যেমনটা খাই তেমনটা চিনি দিয়েছিলাম চালের সাথে। তারপর হচ্ছে গিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে একটু আটা, আমরা যে রেগুলার আটা খাই সেই আটা মিশিয়ে নিয়েছিলাম। তারপরে ব্যাটারটাও দেখতে পেলেন কেমন হয়েছিল ঘনত্ব। তো তারপরে যে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আসলে এই ধরনের ফুলকো ফুলকো পিঠা আমার কখনো হয় না, পুয়া পিঠাটা অত বেশি ভালো বানাতে পারি না, ফুলকো হয় না। আসলে মোটামুটি কিছু কিছু পারি, এটাই আর আপনাদের সাথে শেয়ার করি। একেবারে যে আমি পারদর্শী বা পারফেক্ট সব কিছু করতে পারি ঠিক তা না, তবে চলে যায়। আমার সংসারের কাজকর্ম বা আমার পরিবারের চাহিদা কিন্তু মেটাতে পারি, আর সেটা দিয়ে এক প্রকার চলে যায় আর কি। তো এই যে আমি ফুলকো ফুলকো পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ পলি আপু, আপনি এই রেসিপিটা শেয়ার করেছেন, আর আমি দেখে দেখে কিন্তু সুন্দর ফুলকো ফুলকো পিঠা বানিয়ে ফেললাম। আর খেতে কিন্তু মজা হয়েছিল। আমার ছেলে মেয়ের বাবা সবাই কিন্তু খুব প্রশংসা করেছিল। আর সবাই বলতে আমরা 4 জনে আর কি। আর অবশ্য তারা প্রশংসা না করেও পারবে না, কারণ যদি প্রশংসা না করে পরবর্তীতে হয়তো বা কোনো কিছু আবার তৈরি করে খাওয়াবো না, তার জন্য হয়তো বা প্রশংসা করতে পারে। কিন্তু আমি তো খেয়েছি, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছিল পিঠাগুলো। আর আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন চাইলে পলি আপুর সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখতে পারেন। উনি কিন্তু খুব সহজভাবে রেসিপিগুলো শেয়ার করেন। শুধু তিনি না, আমার মা, ওই চ্যানেলের ওই আপুটা, তারপর হচ্ছে গিয়ে সাদামাটা ওই আপু, মানে ওনারা খুব সুন্দর সুন্দর কিন্তু রেসিপি, এ ধরনের পিঠার আইটেম কিন্তু শেয়ার করে থাকেন। তো যে চান বা মানে এ ধরনের রেসিপি পেতে চান তাহলে ওনাদেরকে ফলো করতে পারেন। আর আমি হচ্ছে গিয়ে হজবরল, আমার তো ব্লগিং চ্যানেল, আমার যখন যেটা করি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। তাই তো আমি ফুলকো ফুলকো পিঠা বানিয়ে ফেললাম আর সেটাও শেয়ার করে নিলাম। তবে পিঠাগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল আর খুব খেতেও কিন্তু মজা হয়েছিল। আর যেগুলো বানাচ্ছি এক এক করে খেয়ে ফেলতেছি, একবারে লাস্টে যেগুলো ছিল সেগুলো কেবল আপনাদের সাথে একটু সাজিয়ে শেয়ার করব। আর পিঠাগুলোর ভিতরে কিন্তু মানে আটা বা এই যে খামিরটা বা ডোটা কিন্তু দলা পাকিয়ে যায় নাই, একদম মানে ফাফা ছিল, এজন্য খেতেও বেশ হয়েছিল। তো খান সাহেব এবং তার বাচ্চারা তো খুব প্রশংসা করেছিল। হয়তো বা প্রশংসা না করলে যদি পরবর্তীতে এই ধরনের রেসিপি না পায় বা না খাওয়াই, তার জন্য হয়তো বা প্রশংসা করে নিয়েছিল। তবে যেভাবেই হোক না কেন করেছিল কিন্তু। তাই তো এক এক করে পিঠাগুলো সব বানিয়ে নিচ্ছি। আর 2-1টা পিঠা একটু 19-20 হবেই, এটা স্বাভাবিক, এটা সবার বেলায় হয়তো বা হয়, জানি না। তবে আমার আম্মার হাতে কিন্তু এই পিঠাগুলো খুব সুন্দর হয়, আমার আম্মা কিন্তু খুব সুন্দর করে এই পিঠাগুলো বানাতে পারেন। তবে আমার হাতে হতো না, তাই বলে আমার খুব মন খারাপ হতো। তবে এই পিঠাগুলো তো খুব সুন্দর হয়েছিল, তার জন্য মনটা সত্যি মানে আনন্দে নাচতে ইচ্ছে করছিল, এমন অবস্থা হয়েছিল। তাই তো আমি পেরে গেলাম। আসলে মানুষ চেষ্টা করলে এমন কিছু নাই যে সে পারে না। আসল কথা হচ্ছে গিয়ে তার ইচ্ছা শক্তিটা থাকতে হবে, তাহলেই কিন্তু সব কিছু সম্ভব। তাই তো পিঠাগুলো বানানো শেষ, এই পিঠাগুলো ছিল। তবে আমার মেয়ে তো কোচিংয়ে ছিল, সে এসে খেয়েছে। তারপরে হচ্ছে গিয়ে টেবিলের উপরে রাখার পরে আমার ঘরে তো একটা বিড়াল আছে, মানে ইঁদুর আছে, সেই ইঁদুরটা একটু একটু করে টুকটুক করে খেয়েছে। এই হচ্ছে সেই ইঁদুরের হাত। তো ওকে বললাম একটা পিঠা একটু মানে ভেঙে দেখাও, তো আমি একটু শেয়ার করি। তো এই যে দেখেন ভিতরটা কিন্তু খুব সুন্দর ফাফা হয়েছিল। তো সে আবার টেবিলে পড়তেছিল, তো আমি আবার তাকে পিঠা দেখাচ্ছিলাম, আর সে আবার, আমি বলছিলাম কীভাবে দেখাতে, সে আবার কীভাবে দেখাচ্ছে দেখেন। তারপরে এই তো
পিঠাগুলো হয়ে গেল, আমরাও খেয়ে নিলাম, বাচ্চারা খেয়ে নিল। আর আপনারা প্লিজ দয়া করে বানিয়ে খেয়ে নেবেন, মানে খুব মজা হবে কিন্তু। তো তো গেল পিঠার পালা। পিঠা তো খেলাম সন্ধ্যায়, খুব মজা করেই খেলাম। যদিও তেলের পিঠা, কি আর করা, মাঝে মাঝে একটু উল্টাপাল্টা খেতেই হয়, এটাই স্বাভাবিক। তারপরে আর রাতের বেলা তার কোনো কিছু শ্যুট করিনি, এ হচ্ছে গিয়ে সকালবেলার ভিডিও। তো নাস্তা খেয়েছি, নাস্তা খাওয়ার পর অনেকক্ষণ কাঁথা সেলাই করেছি। আর এই কাঁথাটা কিন্তু আমার বান্ধবী আমাকে গিফট করেছিল। পাতা ছিল, মানে টাক দেওয়া ছিল, তারপর হচ্ছে গিয়ে আঁকা ছিল। তবে আঁকাগুলো একটু তেড়া বেঁকা ছিল, আমি আমার মতো করে পরে আবার এঁকে নিয়েছি। এঁকে একটু একটু করে এঁকে এঁকে তারপরে এই যে কাঁথাটা আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি। এতটুকু হয়ে গিয়েছে, তবে লাল আর একটু আছে সেলাই বাদে। তারপরে একবারে ফুল কমপ্লিট হলে আপনাদের সাথে তো অবশ্যই আবারও শেয়ার করব। তবে প্রতিদিনই সকালবেলা চেষ্টা করি একটু একটু করে সেলাই করতে। আসলে আমরা রান্নার ফাঁকে ফাঁকে বা সংসারের কাজের ফাঁকে ফাঁকে আমরা এই ধরনের কাজগুলো করে নিয়ে যেই কাজটা পারি সেটা দিয়ে আসলে স্বাবলম্বী হতে পারি। তো ঘরে বসেই আসলে একজন নারী স্বাবলম্বী হতে পারে। এই কথাটা হয়তো বা ও আমাকে সেলাই করাই দিতে পারতো, কিন্তু ও জানে আমি কারো হাতের কাজের জিনিস কিনতে বা কেউ দিলে আমি সেটা তেমন একটা পছন্দ করি না। আমার নিজের হাতে করতে আমার কাছে বেশি ভালো লাগে, সেটা যেমনই হোক, যদি নর্মালও হয় তারপর আমার কাছে সেটাই ভালো লাগে। তো তার জন্যই দিয়ে দিল। হয়তো বা আমি কাউকে দিয়ে সেলাই করে আনতে পারতাম, কিন্তু আমার রান্নার ফাঁকে ফাঁকে বা আমার সংসারে কাজের ফাঁকে ফাঁকে, আমার বাচ্চাদেরকে সময় দেওয়ার ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করে নিতে পারি। তো একজন নারী চাইলে আসলে ঘরে বসেই কিন্তু স্বাবলম্বী হতে পারে। আর যেই কাজটা জানুক না কেন, সেই কাজটা নিয়ে নেমে পড়লে হয়ে যায়। অনেকে রান্না জানে, অনেকে সেলাই জানে, অনেকে সুন্দর কথা বলতে জানে। কথা বলা মানে হচ্ছে গিয়ে উপস্থাপিকার কাজটা করে নিতে পারে। তারপর হচ্ছে গিয়ে সেলাই জানে, মানে সেলাইয়ের কাজটা করে নিতে পারে। আর এই দেখেন আমি কিন্তু এই যে কাঁথাটা এঁকেছিলাম কলম দিয়ে, আর সেলাই করতে গিয়ে হাতের মধ্যে কিন্তু কালি লেগে গেল, সেটা আবার আপনাদেরকে একটু দেখিয়েও দিলাম। তো এই ফাঁকে কিন্তু আমার ছেলের পড়ার টেবিলটা আবার একটু গুছিয়ে দিচ্ছি। এটাকে প্রতিদিনেরই আসলে কাজ। সে যখন কলেজে চলে যায় তারপরে তার পড়ার টেবিলটা আমাকেই গুছাতে হয়। সেটা ওকে বললেও ও অবশ্য মোটামুটি করে গুছিয়ে নেয় আর কি। ওর কাছে মনে হয় ওটা চলে গিয়েছে, আসলে আমার কাছে পছন্দ হয় না, তার জন্য আমি আসলে গুছিয়ে দিই। তো এই তো পড়ার টেবিলটা গুছাচ্ছি। আর এই যে কথা বলতেছিলাম, তো অনেকে কাঁথা সেলাই করতে পারে, অনেকে দেখা গেছে যে অর্ডারই অনেক সেলাই করে, আবার অনেকে রান্না পারে, অনেকে রান্না নিয়ে নেমে পড়ে টুকিটাকি বিজনেস শুরু করে দেয়, অনেকে বুটিক্সের কাজ করে। আসলে নারীরা ঘরে বসে কিন্তু অনেক কাজ করতে পারে। তো সরল বোনকে তো সবাই চিনেন, ইউটিউবে কাজ করতো, উনি অবশ্য চ্যানেলটা বিক্রি করে ফেলেছে। ওই আপু কিন্তু এখন সুন্দর রান্না করে অনলাইনে কিন্তু সেল দেয়। তো জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। সব ধরনের খাবারই, চাইনিজ আইটেম, বাংলা আইটেম, সব ধরনের খাবারই কিন্তু আপু কিন্তু এখন ঘরে বসে কিন্তু সেল দিচ্ছে। আবার ওনার কাপড়ের বিজনেসও আছে, মানে 3 পিস এনে টেনে তারপরে বিক্রি করে। তো আসলে একজন নারী চাইলে সব কিছুই করতে পারে। তা আমি একটু অলস প্রকৃতির মানুষ, এ হচ্ছে গিয়ে সমস্যা আমার। যেটা পারি আমি নিজের চলে যায়, এ ধরনের আসলে করে নেই আর কি। যেমন আমার কাঁথাটা আমি সেলাই করে নিচ্ছি, টাকাটা সেভ হয়ে গেল। আমার জামা কাপড়গুলো আমি সেলাই করে নিচ্ছি, টাকাটা সেভ হয়ে গেল। তবে এটা দিয়ে যে আমাদের সংসার চলে যায় একদম ঠিক তা না। হয়তোবা আমার এই টাকাটা আমার সংসার থেকে চলে যেত, বা আমার যেই টাকাটা থাকতো ওই টাকা থেকে কিন্তু ওটা আমাকে দিয়ে দিতে হতো। হয়তোবা আমি কাজটা জানি বলে বা করে নিয়েছি বলে টাকাটা থেকে গিয়েছে, এই আর কি। তো আহামরি গাড়ি কোনো কিছু করি নাই, তবে খুব ভালোই আছি আলহামদুলিল্লাহ। একটুটুকু নিয়ে আসলে শান্তিতে শুকরিয়া জানানো উচিত। তো আলহামদুলিল্লাহ ভালোই আছি, যেমনটা আছি ভালো আছি। আর সামনের দিনগুলো এভাবে চলে যেতে পারলেই হলো, মান সম্মান সহকারে। তো তারপরে চলে আসলাম, ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনই সকালবেলা তো মেয়ে যখন স্কুলে যায় হিজাব পরে, তখন পিন ব্যবহার করে বা রাবার টাবার মাথাটা আশ্রয় এই চিরুনির মধ্যে চুল থেকে যায়, এই সবগুলি আসলে পরে আবার একটু দেখে নিতে হয়। নয়তো আবার আসলে চিরুনির মধ্যে চুল থাকলে আমার কাছে খুবই বিরক্ত লাগে। যদিও মেয়েকে মাঝে মাঝে বকাঝকা করি, কিন্তু আবার সে নিজে আবার যখন মন চায় আবার নিজেই গুছিয়ে নেয়। তো ড্রেসিং টেবিল আমার তেমন একটা গোছাতে হয় না, ও নিজেরটা নিজেই গুছিয়ে নেয়।
কিন্তু একটু ঝেড়ে টেড়ে মুছে টুছে দিতে হয়, কারণ প্রচুর বালি হয়। আর এই ছোট্ট মোবাইলগুলো কিন্তু অনেক আগে ইউজ করতাম, তো নষ্ট হয়ে গিয়েছে, রেখে দিলাম আর কি। আর এদিকে এত বৃষ্টি হচ্ছে, তারপরে কিন্তু ধুলাবালির অভাব নেই, ধুলাবালি কিন্তু পড়তেছেই। আর এই যে ড্রেসিং টেবিলের ভিতরে গ্লাস দিয়ে আটকানো থাকে, তারপরেও ভিতরে কিন্তু দেখা গেছে চুল আটকে আছে, আবার দেখা গেছে কি বলে বালি, এইসব আর কি। তো একটু আস্তে আস্তে মুছে টুছে দিচ্ছি, একেবারে ডিপ ক্লিন করছি না, যতটুকু সম্ভব সামনে থেকে আমি একটু মুছে দিচ্ছি। আর এই হচ্ছে সব পারফিউমের কালেকশন, তবে আরও আছে আলমারিতে, এগুলো ওনারা মানে বাবা ছেলে মানে ব্যবহার করে আর কি, তার জন্য এগুলো আসলে এখানে থাকে। আমি আমার মেয়ে অবশ্যই এসব করি না, আর এসব করা আমার মতে মুসলিম নারীদের পক্ষে বা নারীদের জন্য উচিত না, কারণ বাইরে এই ধরনের সুগন্ধি দ্রব্য দিয়ে গেলে এটা কিন্তু গুনাহ হয়, এটা হয়তো বা আমরা মুসলিম সব নারীরাই জানি। তো তার জন্য কিন্তু আমি ইউজ করি না, আমার কোনো সুগন্ধি আসলে ব্যবহার করা হয় না, কেবল নারকেল তেলটা ছাড়া, কারণ নারকেল তেলেও একটা কিন্তু সুন্দর গ্রান আছে এই আর কি। আর এখানে হচ্ছে গিয়ে মেয়ের চুড়ি টুড়ি দেখেন কিভাবে রেখেছে, ওকে একবার বলেছিলাম টিস্যু পেঁচিয়ে রাখার জন্য, তো একবার অবশ্য আমি পেঁচিয়েও দিয়েছিলাম, কিন্তু তারপরে আবার যে মাঝে মাঝে নিজে নিজে শখ করে এবার একটু মানে হাতে পড়ে, তারপরে ড্রেসিং টেবিলের সামনে একটু মানে একটু কি বলে স্টাইল পিস্টাইল করে ঠরে আবার রেখে দেয় এই জন্য। আর এই চুড়িগুলো হচ্ছে কি আমার বিয়ের, তো বাড়িতে ছিল আমার মেয়ে, মানে ওই যখন বাড়িতে গিয়েছিল তখন নিয়ে আসছে, আরও আসছে বাড়িতে এর সাথেরই চুড়ি। তবে দেখেন এখনও কত সুন্দর আছে, আগের চুড়ি তো তার জন্য হয়তো বা এই চুড়িটা ছিল আমার বিয়ের। তো এটা মানে এখন আর আমার হাতে লাগে না, কিন্তু মেয়ের হাতে লাগে, এখন তো মোটু হয়ে গিয়েছে, আগে তো খুব পাতলু ছিলাম, তার জন্য আগে লাগতো, এখন মেয়ে পাতলু, তার জন্য মেয়ের হাতে লাগে, আমার হাতে আর লাগে টাগে না। তো আমি আসলে চাইছিলাম যে চুড়িগুলো টিস্যু দিয়ে পেঁচিয়ে রাখবো, তো পরে ভাবলাম যে না, আমার দেরি হয়ে যাচ্ছে, রান্না করে যেতে হবে, তো মেয়েকে দিয়ে দেবো যে ও সে গুছিয়ে রাখবে। আর এদিকে তো রৌদ্র উঠে গেল, একটু আপনাদেরকে জানলা দিয়ে দেখিয়েছিলাম, ছেলে যখন মানে টেবিল পরিষ্কার করতেছিলাম তখন। তো তারপরে এখন ভাবতেছি কাপড় চোপড়গুলো বাইরে মেলে দেই, কারণ টানা 2-3 দিন বৃষ্টি হওয়ার পরে অনেক কাপড় চোপড় কিন্তু জমে গিয়েছে। তো এই কাপড় চোপড়গুলো আমি জানলার উপরে দিয়ে মোটামুটি শুকিয়ে নিয়েছি, এখন এগুলোকে আবার বাইরে দিয়ে দেবো, একটু কড়া শুকিয়ে তারপর হচ্ছে গিয়ে ভাঁজ করে ড্রয়ারে রেখে দিলেই হয়ে যাবে। আর জানলার উপরে দিতে গেলে তো পর্দাগুলোকে আবার সরিয়ে দিতে হয়, আর পর্দার উপর তার দেওয়া যায় না, তো সেটাও আবার একটু গুছিয়ে দিলাম এই আর কি। তো আসলে কাজের কোনো শেষ নেই, যেদিকে যাই সেদিকেই কাজ। অনেক সময় বিশ্রাম নেব একটু ভাবছি, তখনও দেখি যে এক জায়গায় বালি পড়ে আছে, সেটা আবার মুছে দিতে যাই এই আর কি। তো কাপড় চোপড়গুলো বাইরে নামিয়ে দিচ্ছি, মানে বারান্দায় নামিয়ে দিচ্ছি। তো আর এদিকে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।